কর আদায়ের স্বচ্ছতা এবং আধুনিকায়ন করতেই হবে। বর্তমান যে ট্রেডিশনাল পদ্ধতি আছে, এতে বড়লোকদের কাছে বা ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে আপনি কিন্তু আদায় করতে পারছেন না, কারণ ওইখানে যথেষ্ট ফাঁক ফোকর আছে, যথেষ্ট রকমের আপনার কারসাজি আছে, দুর্নীতি আছে। আহ, এই দেশের মানুষকে 2-4 কোটি টাকা ফাঁকি দেওয়ার জন্য 2-4 লাখ টাকা দিলে হয়, আর গরিব মানুষের উপর সিদ্ধান্ত নেওয়ার সুবিধা কি জানেন? এখানে 100% দিতে মানে লাভ। দিতে বাধ্য। আপনি দেখেন বড়লোক একজনকে কিন্তু কোমরে দড়ি বাঁধে না, একটা ছোট মানুষ ছোট্ট একটা ঋণ নিছে তাকে কিন্তু দড়ি বাঁধে আর ভ্যাটটা এমন একটা জিনিস যে গরিব ধনী জেলে গরিব ঢুকায়। সবার ক্ষেত্রে একই রকম। হুম। জাতীয় সরকার এই মুহূর্তে এই কারণে প্রয়োজন, আমরা যে আপকামিং ক্রাইসিসটা আসতে যাচ্ছে সেটা অর্থনৈতিক আর সামাজিক এবং হুম। আইনগত, সেই জায়গাটা মিট করার জন্য নির্বাচন হবে, অবশ্যই হবে, কিন্তু হুম। ইমিডিয়েটলি রিপেয়ার দরকার, সংস্কার না, আমরা রিফরমেশন বলি। আমাদের হুম। তো আইন আছে, আমাদের সবই আছে, যে সমস্যাটা করছে হাসিনা, দলীয়করণ করে ফেলছে, এই তো। তো হুম। রক্তটা বিশুদ্ধ করা দরকার। এই প্রক্রিয়া কিন্তু বর্তমান গভর্নমেন্ট যাচ্ছে না, যার কারণে কিন্তু প্রশ্নগুলো উঠছে। আসলে আমরা যদি জামালউদ্দিন ভাইয়ের কথা, ইভেন জহুল ভাইয়ের কথা ধরি, তাহলে আমরা একটা বিষম চক্রের মধ্যে পড়ে গেছি, মানে টাকা নাই তাই টাকা নাই, টাকা নাই তাই টাকা নাই। হুম। পরিস্থিতিটা এমন ভাবে বলছি, এমপ্লয়মেন্ট নাই, রুজি রোজগার নাই, ট্যাক্সও নাই। ট্যাক্স হুম। যেহেতু নাই, সরকার হাতে টাকা নেই, এটি আসলে বাস্তবতা। এবার আসেন আগের সরকার কি করেছিল। হুম আগের সরকার কি করেছিল, তার করার মধ্যে মেজরলি তার ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, আর পাওয়ার সেক্টরে ওইটাও ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু একটা বিজনেস বা একটা এমপ্লয়মেন্ট বা একটা ভাইব্রেন্ট ইকোনমি বলতে আমরা বুঝি কতগুলি ফ্যাক্টর, কিছু উল্লেখ করেছেন জামালউদ্দিন ভাই। হুম। একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, সেটা বলেছেন। পলিটিক্যাল স্টেবিলিটি, আমরা গত রেজিমের কথা বলছি, পলিটিক্যাল স্টেবিলিটি ছিল হুম। না। ইকোনমিক আপনার ডিসিপ্লিন, সেটা একেবারে ভেঙে ফেলছিল। পলিসি গভর্নমেন্ট হয়তো কিছু ছিল, পলিসি নিয়ে আমি খুব বলবো না, কিন্তু পলিসি ইমপ্লিকেশনসটা প্রপারলি ছিল না। আরেকটা জিনিস হলো হচ্ছে এডুকেট ম্যান পাওয়ার দরকার পড়ে একটা ইন্ডাস্ট্রিয়াল। আমরা শুধুমাত্র রোড ঘাট করলাম, আমরা এই রোড ঘাটের যে ইউটিলিটিতে আমরা নেব, যে আমরা ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে বা আমরা বড় বড় প্রজেক্ট, বড় বড় অর্থনৈতিক প্রজেক্ট গুলো নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকারের কোনো দৃষ্টিভঙ্গি ছিল না, অথবা বেসরকারি লেভেলেও আসেনি তার কারণটা আমি বলছি, যে হ্যাঁ। যেহেতু এডুকেট ম্যান পাওয়ার একটা ব্যাপার, সেটা হয়তো কিছু কিছু সেক্টর আছে, কিছু কিছু সেক্টর জেনারেট করতে হতো। আর তো হুম। হচ্ছে আপনার আহ, আপনার পাওয়ার সেক্টর, সেখানে বেশ কিছু পাওয়ার সেক্টর তারা ডেভেলপ করেছে, সেটা করতে যে যেভাবে অর্থনীতি মানে আপনার এলিনেশন করেছে, সেটাও একটা দেখার ব্যাপার। আর একটা হচ্ছে ট্রান্সপোর্ট ব্যবস্থা বা আমাদের যে প্রসিডিউর, ফাইনালি গুড গভর্নেন্স, এগুলিকে যদি আমি ট্রিগার আউট করি, গত হুম। রেজিমটা শুধুমাত্র লুটপাটের উদ্দেশ্যে খুব ইজি গোয়িং কিছু G2G হোক, যে কোনো ভাবে লোন হোক, তারা প্রচুর টাকা এনেছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার নামে, পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট করার নামে তারা সেই টাকাগুলি সেখানে ঢালছে। কিন্তু এর পাশাপাশি পলিসি এবং তাদের যে সুশাসন, পলিটিক্যাল স্টেবিলিটি, ল অ্যান্ড ফোর্স এজেন্সি গুলির যে স্টেবিলিটি দরকার ছিল, সেদিকে নজর দেওয়াতে ইনভেস্টমেন্ট হয়নি, যার ফলে আমাদের অর্থনীতিটা একটা ফ্যান্টম ইকোনমিতে পরিণত হচ্ছিল, যার কোনো ফল হিসাবে এখন আসছে না। ধরেন আমি উদাহরণ দিয়ে যদি বলি, আহ, কোনো একটা, যেমন আমাদের যে দলিল লেখা হয় যেখানে রেজিস্ট্রি অফিসে, দেখবেন হোটেলগুলো জমজমাট চলে। হুম অথবা থানা পুলিশের আশেপাশে, অথবা কোর্ট কাছারির আশেপাশে জমজমাট খাওয়া দাওয়া হয়, ওখানে কিন্তু গরিব মানুষও আমাদের মতো বিরিয়ানি টিরিয়ানি যেগুলো খাইতে পারে সাথে খায়। তার মানে এই নয় যে সেখানে খুব অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে, অর্থনৈতিক জেনারেট হচ্ছে। তার মানে এরকম একটা অ্যানার্কিক পলিটিক্যাল সিচুয়েশনস এর মধ্য দিয়ে, অ্যানার্কিক একটা ইকোনমিক সিচুয়েশনস এর মধ্য দিয়ে আমরা যে ফ্যান্টম ইকোনমিটা দেখছি, সেখানে হুম। ফিট করতে অর্থটা ফিট করতে কিন্তু ওই সরকার কোনো না কোনো ভাবে, আভ্যন্তরীণ হোক অথবা বাইরে থেকে হোক, টাকা বড় করে নিয়ে আসতো। হ্যাঁ, হুম। প্রজেক্ট দেখা হোক, নিয়ে আসতো সেই জায়গায়, বিভিন্ন ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ সেটা সহায়তা করতো। সেটা হুম। যখন থেমে গেল, এখন কিন্তু আমাদের সেই কোর্ট কাচারি জায়গা বলেন, থানার জায়গা বলেন, বা রেজিস্ট্রি জায়গা বলেন, সেগুলো আর জমজমাট নাই, ওখানে খাওয়া দাওয়া হচ্ছে না। এর ফাঁকে ফাঁকে ইন্ডাস্ট্রিগুলি খুব চাপে পড়ে গেছে, এটা সত্য। ইন্ডাস্ট্রিগুলি এমন চাপে পড়ে গেছে অর্থনৈতিক ভাবে, হুম। তারা কিন্তু অলরেডি আমার মেনশন করেছেন যে আশুলিয়া অঞ্চলে আমি নিজেও প্রত্যক্ষ,
তারা খুব স্ট্রেসে আছে, সেই জায়গা থেকে এমপ্লয়মেন্ট হারাচ্ছে। আরেকদিকে অর্থনৈতিক কোনো চালু গাছে নাই, তো গাছে থাকলে তো তলে পড়বে। সো হুম গাছে যে নাই, এই যে ধার করে ছাপায়া কত আর, সে কারণে এই সরকার এক প্রকার দিশেহারা। কিন্তু এই দিশেহারা অবস্থাটাতে দিশে হারালে চলবে না, এই জন্যই তো এই সরকারটাকে আমরা বলেছি যে সেন্সিবল সরকার। যেটা জাহুল ভাই বলেছেন, ম্যানেজমেন্ট। সে ম্যানেজমেন্টের দুটা দিক আছে। একটা ম্যানেজমেন্ট হচ্ছে যে টেকনিক্যালি বিষয়টাকে মাঠ পর্যায়ে ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে পলিটিক্যাল ম্যানেজমেন্ট। আমি আমার জনগণকে আমি মেন্টালি আমি প্রিপেয়ার্ড করা। সেই হুম প্রিপেয়ার্ড করাটা না হলে যেটা হয় যে দিন শেষে সরকার আস্থাহীন হয়ে যায়। সরকার আস্থাহীন হলে যেটা হয়, এটা অন্যদিকে সমস্যা তৈরি করে, যে সমস্যাটা আলটিমেটলি ট্রিগার করবে কিন্তু এই অর্থনীতিতে। আমি একটা জিনিস বলি, কর আদায়ের স্বচ্ছতা এবং আধুনিকায়ন করা যদি না যায়, তাহলে বর্তমান বিদ্যমান সহজ পদ্ধতি হলো ওই প্রত্যক্ষ কর বাড়ানো। হ্যাঁ, আপনি সরি, পরোক্ষ কর বাড়ানো। প্রত্যক্ষ কর বাড়াতে হলে আপনাকে কর আদায়ের স্বচ্ছতা এবং আধুনিকায়ন করতেই হবে। বর্তমান যে ট্রেডিশনাল পদ্ধতি আছে, এতে বড়লোকদের কাছে বা ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে আপনি কিন্তু আদায় করতে পারছেন না, কারণ ওইখানে যথেষ্ট ফাঁক ফোকর আছে, যথেষ্ট রকমের আপনার কারসাজি আছে, দুর্নীতি আছে। আহ, এই দেশের মানুষকে 2-4 কোটি টাকা ফাঁকি দেওয়ার জন্য 2-4 লাখ টাকা দিলে হয়। হ্যাঁ, তো হুম ওরকম একটা পরিস্থিতিতে আপনি যদি অটোমেশনে, আপনি বিজনেস ভলিউমের উপরে, বিজনেস ইয়ার উপরে যদি আপনি কর না আদায় করতে পারেন, তখন কিন্তু এই জনগণের উপরে খাড়া যাবে। আমি দিন শেষে সমাধানের জায়গাটা বলি, হুম সত্যিই বলি, এই সেক্টর না, জাতীয় সরকার একান্তই দরকার। জাতীয় সরকারের মধ্য দিয়ে আমার মনে হয় কি, ইলেকশন সংস্কার তো দূরের কথা, হুম জাতীয় সরকার এই মুহূর্তে এই কারণে প্রয়োজন। আমরা যে আপকামিং ক্রাইসিসটা আসতে যাচ্ছে, সেটা অর্থনৈতিক আর সামাজিক এবং হুম আইনগত, সেই জায়গাটা মিট করার জন্য নির্বাচন হবে, অবশ্যই হবে, কিন্তু হুম ইমিডিয়েটলি রিপেয়ার দরকার, সংস্কার না। আমরা রিফরমেশন বলি, আমাদের হুম তো আইন আছে, আমাদের সবই আছে। যে সমস্যাটা করছে হাসিনা, দলীয়করণ করে ফেলছে, এই তো। তো হুম রক্তটা বিশুদ্ধ করা দরকার। এই প্রক্রিয়া কিন্তু বর্তমান গভর্নমেন্ট যাচ্ছে না, যার কারণে কিন্তু প্রশ্নগুলো উঠছে। সচিবালয় বলেন, অন্য অন্য সেক্টর বলেন, বিজনেস, যে যে বিজনেসম্যান গুলা একচ্ছত্র ভাবে এই এই দাপটের সাথে বাংলাদেশে কাজ করেছে, তাদের সাথে ইভেন বসুন্ধরা গ্রুপ আমি কদিন আগে দেখছি যে তারা দে আর অন সারফেস, তারা কিন্তু আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়াচ্ছে। তার মানে এই যে গ্রুপগুলো আছে, ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, তাদেরকে সোজা করার জন্য একটি জাতীয় সরকার খুবই প্রয়োজন। নচেত আমরা আসলে, আমরা এই শুধু অর্থনীতি না, এই ভ্যাট ট্যাক্সও কিছু হবে না আগামী 6 মাসের মধ্যে। কারণ আপনি যে প্রাক্কালিত আহ, আয় করবেন বলে, আভ্যন্তরীণ আয় করবেন বলে প্রজেক্ট করেছেন, সেটা তো আপনার ভেস্তে যাচ্ছে। সেই কারণেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিতে সহজ হচ্ছে। আর গরিব মানুষের উপর সিদ্ধান্ত নেওয়ার সুবিধা কি জানেন, এখানে 100% দিতে মানে লাভ। দিতে বাধ্য। আপনি দেখেন, বড় লোক একজনকে কিন্তু কোমরে দড়ি বাঁধে না, একটা ছোট মানুষ ছোট্ট একটা ঋণ নিছে, তাকে কিন্তু দড়ি বাঁধে আর ভ্যাটটা এমন ওকে একটা জিনিস যে গরিব ধনী জেলে গরিব ঢুকায়। সবার ক্ষেত্রে একই রকম। এতে ধনীদের কিছু যায় আসে না, ভ্যাটের মধ্যে ধনীদের কিছু যায় আসে, বরং তাদের ইনকাম বাড়ে। ঠিক, আপনাকে হ্যাঁ, বলি, এই যে কারণ তাদের পরোক্ষ তাদের কর, পণ্য আমার আপনার কিছু হবে না, হবে হলো আমাদের জনগণ। আপনাকে একটা ছোট্ট কথা বলে রাইট আমি শেষ সেটাই। করতে চাই, খেয়াল জি। করে দেখেন। 10,000 টাকা যে দরিদ্র পরিবারটা কামায়, তার 8,000 টাকা দৈনন্দিন খরচের সার্ভিসে যায়। ওর হুম জন্য 2 টাকা 10 টাকা করে, মানে 10% যদি বাড়ে, অনেক বেড়ে যায়। কিন্তু হুম আমার ক্ষেত্রে কিন্তু আমার টোটাল এক্সপেন্ডিচারের ফুড হুম কস্ট হলো 10 to 15%, কথার কথা। হুম সেখানে আমার এখানে যদি 2-4% বাড়ে, কিছু যায় আসে না। তো এই বিষয়টা তো আমি যে বলতে চাচ্ছি, যে সরকার বলছে সমস্যা হবে না। সরকার দেখেন বলছে 80% নাকি বিদেশে যে মানি লন্ডারিং হচ্ছে, টাকা পয়সা সব নাকি চলে আসছে। তা আশি হুম। পার্সেন্ট যদি বিলিয়ন বিলিয়ন ডলার যদি চলে আসে, আমি জানি না এই কথাটা ওনারা কিভাবে বললেন, আমি আমিও খুব অবাক হয়েছি এটা যাচাই করতে শুনে, এটা পারিনি। এটা হ্যাঁ, গভর্নর বলেছে। হ্যাঁ, মানে তাই না, আশি এই 80 ভাগ জায়গাটা টাকা চলে এসেছে এত, পাচারিত হতো। হুম। তো হ্যাঁ, এত টাকা যদি চলে আসে, তাহলে তো মানে আমাদের এত কষ্টের কারণ কি, ভ্যাট ট্যাক্স বাড়াতে হবে কেন? জি, সেটা এখনো আমিও বোঝার চেষ্টা করছি এটা আসলে ভিত্তি কি।